আচ্ছা, ক্লিয়ার হলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা হলো আজকে নন ফিকশনাল প্রোজের ব্রিফ গুলো পড়বো। দেখো, সকল কিছু তার একসাথে পড়া পসিবল না। যতটুকু পড়ি, যতটুকু পারি ততটুকুই আমরা পড়বো। চলো দেখি ফ্রান্সিস বেকন দিয়ে আমরা শুরু করি। তো ফ্রান্সিস বেকন থেকে সর্বপ্রথম প্রশ্ন, হু রুট দ্য বুক দ্য অ্যাডভান্সেস অফ লার্নিং? ওকে, তো এই বইটা কার লেখা? ফ্রান্সিস বেকন। হোয়াট ইজ প্র্যাগমাটিজম? প্র্যাগমাটিজমটা কি? প্র্যাগমাটিজম মিন্স প্র্যাকটিক্যাল কনসিডারেশনস অফ আ সার্টেন থিংস। কোনো একটা বিষয়ের বাস্তবমুখী যে বিবেচনা, এই বিবেচনাকে তোমার প্র্যাগমাটিসিজম বলা হয়। ওকে, কোনো একটা বিষয়ের তোমার বাস্তবমুখী যে বিবেচনা, এই বিবেচনাটাকে মূলত প্র্যাগমাটিজম বলা হয়। ওকে, তারপর তারপর হলো আমরা অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এটা থেকে প্রশ্ন শুরু করব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গেল লাইফ? মানে তোমার অবিবাহিত জীবনের বা অবিবাহিত থাকার সবচেয়ে সাধারণ কারণটা কি? অথবা সেম প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ দ্য মোস্ট অর্ডিনারি রিজন ফর সাম ম্যান টু রিমেইন সিঙ্গেল? সিঙ্গেল থাকার সবচেয়ে তোমার কি সাধারণ কারণটা কি? হ্যাভিং ফুলার এনজয়মেন্ট অফ লিবার্টি, তোমার স্বাধীনতার পূর্ণ বা পূর্ণভাবে স্বাধীনতাকে উপভোগ করাটাই মূলত ইজ দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গেল লাইফ। এটাই মূলত তোমার অবিবাহিত থাকার সবচেয়ে সাধারণ কারণ। অথবা তুমি দিতে পারো দ্য টেন্ডেন্সি অফ এনজয়িং অফ লিবার্টি, এভাবে দিতে পারো যে স্বাধীন থাকার যে প্রবণতা, এই প্রবণতার জন্যই মানুষ কি থাকে, সিঙ্গেল লাইফটা চায়। হ্যাভিং ফুলার এনজয়মেন্ট অফ লিবার্টি, ওকে, স্বাধীনতার পূর্ণ একদম যে উপভোগ, এই উপভোগ করাটাই হলো অবিবাহিত থাকার সবচেয়ে সাধারণ কারণ। তুমি নিজের মতো করেও দিতে পারো, যদি বিষয়টা বোঝাতে পারো। এখানে বিষয়টা বা মুদ্রা কথাটা হলো কি স্বাধীন থাকার জন্য। ওকে, স্বাধীন থাকার জন্য, কোনো প্রকার বন্ডেজের মধ্যে সীমাবদ্ধ না থাকার জন্যই মানুষরা কি থাকে, সিঙ্গেল থাকে। ওকে, তুমি নিজের মতো করেও দিতে পারো। হাউ ডু পিপল লিডিং আ সিঙ্গেল লাইফ কনসিডার ফ্যামিলি লাইফ? তো অবিবাহিত মানুষরা তোমার পারিবারিক জীবনকে কেমন মনে করে? বিলস অফ চার্জেস, ওকে, মানে খরচে ভরপুর, খরচ থাকবে বেশি। ওকে, খরচে ভরপুর হবে বা অর্থনৈতিক দিক থেকে তাকে বোঝা টানতে হবে। হাউ আর দ্য চেস্ট উইমেন? তো পবিত্র মহিলারা কিরকম? দ্য চেস্ট উইমেন আর প্রাউড অফ দেয়ার চেস্টিটি। তো পবিত্র মহিলারা হলো তাদের চেস্টিটি নিয়ে খুবই গর্বিত। And this can give a man disciplined and routine life. এবং এটা হলো একজন পুরুষ মানুষকে সুশৃঙ্খল এবং নিয়ম মাফিক একটা জীবন দিতে পারে। বা এই প্রশ্নটা অন্যভাবে করতে পারে যে একটা পুরুষকে কিভাবে ডিসিপ্লিন অ্যান্ড রুটিন লাইফ সে কিভাবে লিড করতে পারে। দ্য চেস্টিটি অফ হিজ ওয়াইফ, ওকে, তার ওয়াইফের চেস্টিটিটা মূলত তাকে কি করবে, একটা ডিসিপ্লিনড এবং রুটিন লাইফ লিড করতে তাকে সাহায্য করবে। ওকে, এতটুকু সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? উপরের দুইটা, ও আচ্ছা, উপরের দুইটা, এখানে পাঁচটা, সাতটা, না পাঁচটাই তো, পাঁচটা। পাঁচটা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? পাঁচটা সকলের কাছে ক্লিয়ার কিনা? এখানে 3 নাম্বার প্রশ্নটা তুমি ওইভাবে দিতে পারো, দ্য টেন্ডেন্সি অফ স্টেইং ফ্রি। ওকে, ফ্রি। ওকে, ফ্রি দিবা, তখন কিন্তু লিবার্টি হবে না, তখন ফ্রি দিতে হবে। লিখে দিই। দ্য টেন্ডেন্সি অফ স্টেইং ফ্রি, এভাবে দিতে পারো, তোমার ইচ্ছে। ওকে,
6. When according to Bacon should a man marry? তো বেকনের মতো একজন পুরুষের কখন বিয়ে করা উচিত? According to Bacon, a young man should think seriously when he should marry. তো বেকনের মতে একজন যুবকের মানে খুবই গুরুত্বভাবে বা সিরিয়াসলি তাকে ভাবা উচিত যখন সে বিয়ে করবে, কখন তার বিয়ে করা উচিত। A old man should not at all marry, এবং একজন বৃদ্ধ লোককে একেবারে বিয়ে করা উচিত। এক কথায় তুমি যদি এক কথায় উত্তর দিতে চাও তাহলে মিডল এজ দিতে পারো। ওকে, কারণ একজন খুবই ইয়াং ব্যক্তি সে বিয়ে করা উচিত না, আবার একদম ওল্ড ব্যক্তি তারও বিয়ে করা উচিত না, তার মানে কোন ব্যক্তির বিয়ে করা উচিত? মধ্যবয়সে যে তার, মিডল এজ, এভাবে দিতে পারো। হোয়াট আর দ্য থ্রি রুলস প্লেড বাই আ ওয়াইফ ইন ডিফারেন্ট স্টেজেস অব লাইফ? তো একজন স্ত্রী জীবনের বিভিন্ন ধাপে যে বিভিন্ন ভূমিকা পালন করে, এই ভূমিকাগুলো কি কি? মিস্ট্রেস মানে প্রেমিকা, কম্পেনিয়ন সঙ্গী, নার্স সেবিকা। Who are the impediments to great enterprise according to Bacon? তো বেকনের মতে মহান যে উদ্যোগ বা বড় ধরনের কোনো কাজের পথে বাধা কি? ইম্পিডিমেন্টস বলতে হলো তোমার বাধা, অবস্ট্রাকল আর কি। ওয়াইফ এন্ড চিলড্রেন, স্ত্রী এবং সন্তানরা। Why can't unmarried men be best citizens? কেন অবিবাহিত ব্যক্তিরা বা পুরুষরা কেন তোমার ভালো নাগরিক হতে পারে না? কেন হতে পারে না? কারণ তাদের মধ্যে কি থাকে না? তোমার দায়িত্বের যে একটা সেন্স, ওই সেন্সটা তাদের মধ্যে থাকে না। আর তারা যেকোনো সময় কি করতে পারে? পালিয়ে যেতে পারে। এই কারণেই মূলত তোমার তারা বেস্ট সিটিজেন্স হতে পারে না। তো নিচে চলো দেখি কি বলছে। আনম্যারিড ম্যান ক্যান নট বি বেস্ট সিটিজেন্স। অবিবাহিত ব্যক্তিরা বা পুরুষরা তারা সেরা নাগরিক হতে পারে না, আদর্শ নাগরিক হতে পারে না। বিকজ দে হ্যাভ নো সেন্স অফ রেসপন্সিবিলিটি, কারণ তাদের মধ্যে দায়িত্বের অভাব থাকে, দায়িত্ব বোধটা তাদের মধ্যে থাকে না। অথবা এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারে, সেটা হলো অ্যাজ দে লিড আ কেয়ারফ্রি লাইফ, যেহেতু তারা বেপরোয়া জীবন যাপন করে, তাই তাদের মানে তাই তারা কি হতে পারে না? বেস্ট সিটিজেন হতে পারে না। এতটুকু সকলের কাছে ক্লিয়ার কিনা? 9, 10 নাম্বারটা 2023 আসছিল। 9 অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। তারপর 11, হোয়াই ইজ আ ম্যারিড ম্যান আ স্টেজ টু ফরচুন? তো বিবাহিত পুরুষরা কেন ভাগ্যের কাছে জিম্মি, বন্দী? ওকে, a married man is a hostage to fortune because wife and children are impediments to great enterprises. কারণ স্ত্রী এবং সন্তানেরা বড় মাপের বা বড় ধরনের কোনো উদ্যোগের পথে তারা অন্তরায় কিংবা বাধা হিসেবে মানে বাধা। ওকে, এই জন্য তারা কখনো কি করতে পারে না? তারা ভাগ্যের কাছে তারা জিম্মি এবং বড় কোনো কাজ তারা করতে পারে না। তারপর 12 নম্বরটা চলে আসছিল 13, When is a wife royal and obedient to the husband? তো একজন নারী মানে সরি একজন ওয়াইফ কখন তার স্বামীর প্রতি অনুগত এবং বাধ্য থাকে? When she finds him wise and not jealous. যখন তার স্বামী জ্ঞানী হয় এবং সে ঈর্ষান্বিত হয় না, মানে জেলাস হয় না, তখনই একজন ওয়াইফ তার স্বামীর প্রতি রয়ালও থাকে আবার অবিডিয়েন্টও থাকে। ওকে, কখন হবে? যখন স্বামী জ্ঞানী হবে এবং জেলাস হবে না তখন। হোয়াট ইজ দ্য ফেট অব আ মেরিড ম্যান? মেরিড ম্যানের ভাগ্যটা কি? এই যে উপরের প্রথম যে লাইন অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফের প্রথম যে লাইন টেক্সটের এই কথার উত্তরই, মানে মেরিড ম্যান বিবাহিত ব্যক্তি কিভাবে ভাগ্যের কাছে জিম্মি, ওই বিষয়টা। তো আ মেরিড ম্যান ইজ আ হোস্টেজ টু ফরচুন। তো একজন বিবাহিত ব্যক্তি সে হলো ভাগ্যের কাছে জিম্মি কিংবা ভাগ্যের কাছে সে বাধাপ্রাপ্ত। বিকজ কারণ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর ইম্পিডিমেন্টস টু গ্রেট এন্টারপ্রাইজেস।
কারণ আহ সন্তান, স্ত্রী এবং সন্তানেরা কোনো মহৎ কিংবা বড় মাপের কাজের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা কিংবা বাধা হিসেবে কাজ করে। হাউ ক্যান আ ম্যান লিডিং আ সিঙ্গেল লাইফ ডু ওয়েল ইন চ্যারিটি? তো একজন ব্যক্তি, অবিবাহিত ব্যক্তি কিভাবে তোমার দানশীলতার কাজে ভালো হতে পারে? একজন অবিবাহিত ব্যক্তি কিন্তু দানশীল হয়, as he does not have any bondage which can enchain him participating in charity. তো এখানে বলতেছে যেহেতু তার কোনো পারিবারিক পিছুটান নাই বা তার কোনো প্রতিবন্ধকতা নাই, ওকে, তার কোনো প্রতিবন্ধকতা নাই যেটা কিনা তাকে মানে দান করতে তাকে বাধাপ্রাপ্ত করে, তাকে আটকে রাখতে পারে। ওকে, যেহেতু তার এরকম কোনো প্রতিবন্ধকতা কিংবা পিছুটান কিংবা বাধা নাই, তাই সে নিজের ইচ্ছে মতো চ্যারিটি করতে পারে, দান করতে পারে। আর একজন সিঙ্গেল ম্যান সে খুবই চ্যারিটেবল হয়। হোয়েন আ ওয়াইফ, আচ্ছা এটা পড়ছি উপরে, তার মানে একটা প্রশ্ন দুইবার আসছে। হোয়েন ইজ আ ওয়াইফ রয়্যাল টু অবিডেন্ট? হ্যাঁ, এক প্রশ্ন। তো তোমাদের হলো এখানে 13 এবং 16 এই দুইটা প্রশ্ন একই প্রশ্ন। হোয়াট টাইপ অফ ম্যান জেনারেলি ডু দ্য বেস্ট ওয়ার্কস ফর দ্য পাবলিক? তো তোমার জনসাধারণের জন্য সাধারণত সেরা কাজগুলো, ভালো কাজগুলো কে করতে পারে? কোন ধরনের ব্যক্তিরা করতে পারে? Generally, the best works for the public come from the unmarried or childless man. তো সাধারণত তোমার জনস্বার্থে কিংবা তোমার যেটাকে আমরা বলি আমজনতার জন্য বা জনগণের জন্য সবচেয়ে ভালো কাজগুলো হলো অবিবাহিত কিংবা নিঃসন্তান যে ব্যক্তিবর্গ তারা করতে পারে। Who was Ulysses? Ulysses কে ছিলেন? He was a hero of Greek mythology. উনি ছিলেন গ্রিক মিথোলজির একজন বীর। অথবা তুমি দিতে পারো in Greek mythology he was the king of Ithaca. তো গ্রিক পৌরাণিক কাহিনীতে সে হলো ইথাকার রাজা ছিলেন। তো প্রথম যে এসে অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এটার সকল ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। তারপর হলো আমরা অফ ট্রুথে যাব। অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ সকলের কাছে ক্লিয়ার কিনা, দেন হলো আমরা পরবর্তী টপিকে যাব। ওকে, তারপর অফ ট্রুথের প্রথম প্রশ্ন হলো হোয়াই বেকন কম্পেয়ার ট্রুথ টু আ পার্ল? বেকন কেন সত্যকে মুক্তার সাথে তুলনা করেছেন? বেকন কম্পেয়ার্স ট্রুথ টু আ পার্ল টু ইলুস্ট্রেট। তুমি ইলুস্ট্রেটের জায়গায় শো দিতে পারো। ওকে, তুমি শো দিতে পারো, দেখাতে। ওকে, দেখাতে ইটস রিয়েলিটি, বিউটি অ্যান্ড ভ্যালু। তো এখানে বলতেছে বেকন হলো সত্যকে মুক্তার সাথে তুলনা করেছেন সত্যের যে তোমার বিরলতা, যে সৌন্দর্য, যে অমূল্য গুরুত্ব, এই গুরুত্বগুলোকে বোঝাতে। সত্যটা কি তোমার সচরাচর পাওয়া যায়? তো অবশ্যই এটা রিয়ার। তারপর এটার মধ্যে অবশ্যই সৌন্দর্য আছে, এটা অবশ্যই মূল্যবান। ওকে, তো এই বিষয়গুলো দেখাতে মূলত উনি সত্যকে পার্লের সাথে তুলনা করেছেন, কারণ পার্ল খুবই একটা ভ্যালুয়েবল একটা জিনিস। তারপর হোয়াই ডিড পিপল লাইক দ্য মিক্সচার অব আ লাই উইথ দ্য ট্রুথ? কেন মানুষ সত্যের সাথে মিথ্যার মিশ্রণটাকে পছন্দ করেন? Because it gives people the taste of making vain hopes, false valuations and imaginations. কারণ এটা মানুষকে মিথ্যা আশা বা বৃথা আশা, ভুল মূল্যায়ন এবং কল্পনার স্বাদ গ্রহণ করায়। কেন? মানুষ হলো সত্যটাকে মিথ্যের সাথে মিশ্রিত করে ফেলে। এটা মানুষ কেন করে?
কারণ সত্যের সাথে যখন মিথ্যার মিশ্রণ ঘটে যায় তখন এটা মানুষকে তোমার বৃথা কিছু আশা, প্রত্যাশা, কিছু ভুল মূল্যায়ন এবং কিছু ইমাজিনেশন মানে কল্পনার কিছু সে যেমনটা চাচ্ছে চিন্তা করতে ওইরকম কিছু স্কোপ তাকে দিয়ে দেয়, যার কারণে মানুষ মূলত কি করে সত্যের সাথে মিথ্যাটাকে মিশ্রণ করে ফেলে। ওকে, তারপর হোয়াট ইজ দ্য সুবেরেন গুড অফ হিউম্যান নেচার, তো মানব প্রকৃতির সর্বোচ্চ কল্যাণটা কি? অ্যাকর্ডিং টু বেকন, তো বেকনের মতে দ্য লাভ ফর ট্রুথ অর সেকিং আফটার ট্রুথ ইজ দ্য সুবেরিয়ন গুড অফ হিউম্যান নেচার। তো বেকনের মতে সত্যকে ভালোবাসা কিংবা সত্যের অনুসন্ধান করা, সত্যটাকে খুঁজে বের করা, এটাই হলো মানব প্রকৃতির সর্বোচ্চ কল্যাণ। হু ওয়াজ পাইলেট? পাইলেট কে ছিলেন? পাইলেট ওয়াজ দ্য গভর্নর অফ জুডা। তো ওনা ছিলেন জুডার একজন গভর্নর। হোয়াট ইজ ট্রুথ কম্পেয়ার টু? সত্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে? টু আ পার্ল। কিসের সাথে? মুক্তার সাথে, মুক্তোর সাথে। হোয়াট ওপিনিয়ন পাইলেট হ্যাড অ্যাবাউট ট্রুথ? তো সত্য সম্পর্কে পাইলেটের মতামত কিংবা অভিমত কি ছিলেন? পাইলেট ডিড নট কেয়ার মাচ অ্যাবাউট দ্য মিনিং অফ ট্রুথ, মানে সত্যটা আসলেই কি এই সকল কিছু নিয়ে পাইলেট তেমন গুরুত্ব আরোপ করে নাই বা তেমন মাথা খেলাই নাই, পাত্তা দেয় নাই। হোয়াই ডু দ্য ট্রেডার্স টেল লাইস? কেন বণিকরা কিংবা ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে? বিকজ দে আর ফাইন্যান্সিয়ালি গেইনড বাই ইট, কারণ তারা মিথ্যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন। হোয়াট ক্যান লাইস বি কম্পেয়ার টু? মিথ্যাটাকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? টু আর ডায়মন্ড অরা কার্বেঙ্কল, ডায়মন্ড কিংবা কার্বেঙ্কলের সাথে। হুইচ লুকস বেস্ট ইন আর্টিফিশিয়াল লাইট, যেটা কিনা তোমার কৃত্রিম আলোতে খুবই উজ্জ্বল, খুবই সুন্দর দেখায়। হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্রিয়েশন অফ গড? ঈশ্বরের কিংবা সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি কি ছিল? দ্য লাইট অফ দ্য সেন্স, অনুভূতির যে আলো, এই অনুভূতির আলো। হোয়াট ইজ দ্য লাস্ট ক্রিয়েশন অফ গড? ঈশ্বরের শেষ সৃষ্টি কি ছিল? দ্য লাইট অফ রিজন, মানে মানুষের বিচার বুদ্ধি। হোয়াট ডিড ওয়ান অফ দ্য ফাদার্স কল পোয়েট্রি? তো একজন চার্চের ফাদার, এখানে ফাদার্স বলতে হলো চার্চের ফাদার্স কে বলা হয়েছে। ওকে, তো ফাদার্স কে আমরা ইয়েতে পড়ছি, লিপিতে পড়ছি যে ফাদার্স বলতে হলো চার্চের যে উচ্চপদস্থ ব্যক্তিরা, তাদেরকে বোঝানো হয়। ওকে, মানে মঠের উচ্চপদস্থ লোকদেরকে বোঝানো হয়। তো এখানে একজন ফাদার্স কবিতাকে কি বলছে? দ্য ওয়াইন অফ ডেভিলস, শয়তানের মদ। হোয়াট ক্যান বি রেজাল্ট ফ্রম আ মিক্সচার অব আ লাই? মিক্সচার অব আ লাই, তো এখানে বলতেছে যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণের ফলাফল কি হতে পারে? আ মিক্সচার অব আ লাই ক্যান রেজাল্ট প্লেজার ফর হিউম্যান বিং। তো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ মানুষের জন্য সাময়িক আনন্দ দিতে পারে, আনন্দ বয়ে আনতে পারে, বাট দিস প্লেজার ইজ নট পার্মানেন্ট, কিন্তু এই আনন্দটা স্থায়ী নয়, এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা সাময়িকভাবে মানুষ পেতে পারে, কিন্তু সত্যের জয় আলটিমেটলি হয়েই থাকে। ওকে, না দুইটাই দিতে হবে কারণ এখানে দুইটার সাথে তুলনা করেছি। হোয়াই ডু দ্য পোয়েটস টেল লাইস? মানুষ কেন মিথ্যা বলে? দ্য সরি মানুষ না, কবিরা কেন মিথ্যা বলে? হোয়াই ডু দ্য পোয়েটস টেল লাইস? কবিরা কেন মিথ্যা বলেন? দ্য পোয়েটস টেল লাইস টু মেক দ্য পোয়েট্রি মোর অ্যাপিলিং ফর দ্য আদার্স। এখানে অ্যাপিলিং এর জায়গায় তুমি অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটাও দিতে পারো, অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং ওইটাও দিতে পারো। তো কবিরা তাদের কবিতাতে মানে কবিতাকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য মিথ্যার আশ্রয় নেয় কিংবা মিথ্যা কথা বলে। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ ট্রুথ ইন সিভিল ম্যাটার্স? তো নাগরিক কিংবা সামাজিক বিষয়ে সত্যের মূল্যটা কি?
ইন সিভিল ম্যাটার্স, সামাজিক কিংবা নাগরিক বিষয়ে, দ্য ভ্যালুজ অফ ট্রুথ ইজ গ্রেট, সত্যের মূল্যটা অপরিসীম, সত্যের মূল্যটা অনেক বেশি। হাউ ইজ ট্রুথ রিভেলড, কিভাবে সত্য প্রকাশিত হয়? ট্রুথ ইজ রিভেলড লাইক দ্য ব্রাইট ক্লিয়ার ডেলাইট। তো সত্যটা হলো তোমার উজ্জ্বল এবং পরিষ্কার যে দিনের আলো, এই আলোর মতোই প্রকাশিত হয়। প্রথম 15টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 15টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, প্রশ্ন রিপিট করলাম কেন? এই যে এই প্রশ্ন তো উপরে আছে নাকি? হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ ট্রুথ ইন সিভিল ম্যাটার্স? তো 14 আর 16 একই নাম্বার প্রশ্ন। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্ন 17। 14 আর 16 সেম প্রশ্ন, প্রশ্ন রিপিট হয়েছে এখানে। দেখো পরবর্তীটা, হোয়াই আর দ্য থিংস ইন লাইফ অ্যাট্রাকটিভ, মানে মিথ্যার বিষয়গুলো বা মিথ্যার মধ্যে কেন জিনিসকে বা কোনো কিছুকে আকর্ষণীয় মনে হয়। ওকে, লাইজ আর লাইজ আর লাইক ক্যান্ডেল লাইটস, তো মিথ্যাগুলো হলো মোমবাতির আলোর মতো, which make everything more attractive than actually they are, যেটা কিনা তার মানে অন্য বস্তুকে তারা বাস্তবে যেরকম তার চেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। ওকে, তো ক্যান্ডেলাইটস গুলো হলো একটা জিনিস বাস্তবে যেরকম এমন না, তার চেয়ে আরো বেশি আকর্ষণীয় ভাবে বা তোমার আরো সুন্দরভাবে কোনো একটা বিষয়কে দেখায়। তো মিথ্যাটাও সেম এরকমই। তো মিথ্যাটাকে এখানে ক্যান্ডেল লাইটস এর সাথে তুলনা করছে, যা কিনা কোনো একটা জিনিস বাস্তবে যেরকম এটার থেকে আরো বেশি আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে। 17 নম্বরে, হোয়াট ইজ দ্য আলটিমেট ফেট অফ ফলসহুড অ্যান্ড উইকনেস, তো মিথ্যা এবং তোমার খারাপ বা শয়তানের শেষ পরিণতি কি? Falsehood and wickedness will surely receive its punishment on the doomsday by the judgment of God. তো এখানে by the judgment of God বলতে হলো যেদিন সকলে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে হলো সকলে মানে কিয়ামতের ময়দানে যখন সবাই একসাথে কি বিচার কার্যের সম্মুখীন হবে, তো ওই সম্মুখীনের দিন সবাই কি পাবে? তাদের শাস্তি পাবে। ওকে, হাসরের ময়দানে যেটা আমরা বলি। ওকে, তো হাসরের ময়দানে কিংবা শেষ বিচারের দিনে সবাই ঈশ্বর কর্তৃক কিংবা সৃষ্টিকর্তা কর্তৃক মিথ্যা এবং পাপাচারের জন্য তারা শাস্তি পাবে, যথাযোগ্য শাস্তি পাবে। যারা মিথ্যা বলে, মিথ্যাকে প্রশ্রয় দেয়, মিথ্যার সঙ্গ দেয়, তারা সকলেই কি পাবে? শাস্তি পাবে। এটা হলো 18 নাম্বার প্রশ্নের কথা। তারপর, হোয়াট ইজ সাবাত? সাবাত কি? ইট ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক, এটা হলো সপ্তাহের সপ্তম দিন, এন্ড দ্য ডে অফ রেস্ট, এবং বিশ্রামের দিন। আর সাবাত ডেটাকে হলো খ্রিস্টান ধর্মে খুবই মূল্য আছে। তারপর, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইনাম ডেকমোনাম, এটা হলো তোমার লেটিন একটা ফ্রেজ। এটার মানে কি? দ্য প্রেজ মিনস দ্য ওয়াইন অফ ডেভিলস, এই যে বলছিল যে পোয়েট্রি হলো শয়তানের মদ, তো এটা মূলত তোমার লেটিন শব্দে বলছিল। ওকে, তো এটার মানে হলো দ্য উইন অফ দ্য ওয়াইন অফ ডেভিলস, শয়তানের মদ। বা তুমি এটাকে এই যে এভাবে দিতে পারো। ওকে, হোয়াট ইজ কার্বাঙ্কল? কার্বাঙ্কল কি? আপ্রিসিয়াস স্টোন অফ রেড কালার, লাল রঙের একটা মূল্যবান রত্ন পাথর। ওকে, অনেক সময় অনেক কালার পাথর থাকে না, মূল্যবান পাথর, এই মূল্যবান পাথর হয়েছে যেটা লাল কালার, এটাকে কার্বাঙ্কল বলা হয়। অফ ট্রুথ সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। অফ ট্রুথ,
অফ ট্রুথ সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? অফ ট্রুথ। পরবর্তী টপিক হলো অফ প্লান্টেশনস। ওকে, হোয়াট ইজ দ্য এসে অফ প্লান্টেশন অ্যাবাউট? তো এই যে অফ প্লান্টেশন, এই অফ প্লান্টেশন যে তোমার এসেটা, প্রবন্ধটা, এটা কি সম্পর্কে? এটা মূলত তোমার কি সম্পর্কে? কলোনাইজেশন সম্পর্কে। ওকে, দেখো, অফ প্লান্টেশন বাই ফ্রান্সিস বেকন ইজ অ্যাবাউট হিজ ডিসকাশন of the benefits and challenges of establishing colonies or plantations in new territories. তো ফ্রান্সিস বেকনের অফ প্লান্টেশন প্রবন্ধটি হলো নতুন কোনো ভূখণ্ডের মধ্যে যে উপনিবেশ কিংবা বসতি স্থাপনের সুযোগ এবং এর পথে কি প্রতিবন্ধকতা কাজ করবে, এটার আলোচনার প্রতিফলন বা এটার আলোচনা। নতুন একটা ভূখণ্ডের মধ্যে কিভাবে একটা উপনিবেশ কিংবা একটা তোমার বসতি গড়ে তুলবে, তো এই বসতি গড়ে তোলার সুযোগ সুবিধা এবং যে চ্যালেঞ্জেস গুলো, প্রতিবন্ধকতা গুলো, এই বিষয়ে ফ্রান্সিস বেকনের আলোচনাটাই মূলত অফ প্লান্টেশনের আলোচ্য বিষয়। বা তুমি দিতে পারো যে দ্য এসে অফ প্লান্টেশন ইজ অ্যাবাউট কলোনাইজেশন, এভাবেও দিতে পারো। What does Bacon say about the colonization at beginning? তো উপনিবেশবাদ স্থাপন সম্পর্কে বেকন শুরুতে কি বলছে? Colonization is ancient and primitive heroic ventures. তো উনি প্রথমে বলতেছেন যে উপনিবেশবাদ অথবা উপনিবেশ স্থাপনটা হলো প্রাচীন, আদিম এবং বীরত্বপূর্ণ একটা অভিযান কিংবা উদ্যোগ। What type of region, according to Bacon, should be selected for new colonization? তো বেকনের মতে তোমার নতুন কোনো উপনিবেশবাদ স্থাপনের জন্য কোন ধরনের অঞ্চল, কোন ধরনের ভূমি নির্বাচন কিংবা বেছে নেওয়া উচিত? অ্যাকর্ডিং টু বেকন, তো বেকনের মতে uninhabited or pure land should be selected for new colonization, মানে যেখানে আনইনহ্যাবিটেড মানে কি, জনশূন্য, যেখানে মানুষ থাকে না, আগে কখনো মানুষ ছিল না, ওই স্থানটা কিংবা একদম পিওর যে ল্যান্ড, ওই ল্যান্ডটাকে তোমার কলোনাইজেশনের জন্য সিলেক্ট করতে হবে। একটা মানুষ, একটা বসতি অলরেডি এখানে আছে, ওই রকম কোনো স্থানকে সিলেক্ট করা যাবে না। তারপর 4 নাম্বার, ইন হোয়াট সেন্স প্লান্টিং আ কান্ট্রি ইজ কম্পেয়ার টু প্লান্টিং এ ওট? তো কিভাবে একটা, এখানে কান্ট্রি বলতে হলো তোমার কলোনি। ওকে, তো কোন অর্থে একটা কলোনি কিংবা একটা বসতি গঠনকে বন গঠনের সাথে বা বনের সাথে তুলনা করা হয়েছে? লাইক প্ল্যান্টিং এ ওট, তো একটা বন রোপণ বা বনের বৃদ্ধির ক্ষেত্রে বা বৃদ্ধির জন্য যেমন planting a country needs to show seeds of ideas, values, and institutions. তো একটা বন পরিকল্পনা বা একটা বন রোপণ করার জন্য, রোপণ করার মতোই একটা কান্ট্রি কিংবা একটা কলোনি স্থাপন করার জন্য তোমার কি লাগবে? চিন্তা ভাবনা, মূল্যবোধ, প্রতিষ্ঠানের বীজ বপন করতে হবে। That will that will take root and flourish over time. যেটা কিনা তোমার সময়ের সাথে সাথে শিকড় মানে শিকড়টা কি আঁকড়ে ধরবে এবং আস্তে আস্তে এটা বিকশিত হবে। তো হঠাৎ করে ধপাস করে কোনো একটা জায়গায় কি করা যাবে না, কলোনি গড়া যাবে না। এখানে প্রথমত তোমাকে আস্তে আস্তে বিভিন্ন আইডিয়াস, বিভিন্ন ভ্যালুস, বিভিন্ন ইনস্টিটিউশন এখানে সেট আপ করতে হবে। দেন এই সেট আপটা আস্তে আস্তে ফ্লারিশমেন্ট হবে, মানে বিকশিত হবে। এটাই বলছে এখানে। একটা বন অথবা একটা বড় জঙ্গল, ওকে, জঙ্গল না বলি, জঙ্গল তো ন্যাচারালি হয়, মনে করো একটা বন কিংবা একটা বাগান। বাগান, একজন মানুষ কি করতেছে,
বানাচ্ছে, বাগানের গাছগুলো সে লাগাচ্ছে, রোপণ করতেছে। তো বাগানে গাছ লাগানোর সময় গাছের যেমন তোমার কি পরিচর্যা করা দরকার, তেমনি ভাবে একটা দেশ কিংবা একটা কলোনি যখন সেট আপ করা হয় কিংবা স্থাপন করা হয়, তখন এখানে তোমার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, মূল্যবোধ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে কি করতে হয়, কাজে লাগাতে হয় কিংবা এগুলোর বীজ বুনতে হয়। তারপর আস্তে আস্তে এই বীজগুলো শিকড়ে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা বিকশিত হবে। কথা ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নের উত্তরটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো। তারপর হোয়াট ডাজ বেকন মিন বাই দ্য টার্ম প্লান্টেশন? এই প্লান্টেশন শব্দটার অর্থ বা শব্দ দিয়ে বেকন কি বুঝিয়েছেন? কলোনাইজেশন। ওকে, উপনিবেশবাদ বা উপনিবেশ স্থাপন। What should be sent to new plantation? তো কাকে তোমার নতুন যে তোমার উপনিবেশবাদ বা নতুন যে জায়গা, ওই জায়গার মধ্যে কাকে পাঠানো উচিত? A noble and gentle person, assisted by few counselors, should be sent to new plantation. তো একজন মহৎ এবং ভদ্র ব্যক্তি, যা মানে যাকে কিনা কিছু কয়েকজন পরামর্শদাতা থাকবে তার আশেপাশে, তাকে সাহায্য করার জন্য, তাকে সুনির্দিষ্ট বুদ্ধি দেওয়ার জন্য কিছু পরামর্শদাতা থাকবে। আর যে মেইন ফিগার যে থাকবে, কেন্দ্রীয় বিন্দু যে থাকবে, সে তাকে অবশ্যই সৎ হতে হবে, ভদ্র হতে হবে। এরকম ব্যক্তিকে নিউ প্লান্টেশনে পাঠাতে হবে। কি বলছি? আর নোবেল অ্যান্ড জেন্টল পারসন, একজন মহৎ এবং ভদ্র ব্যক্তি। অ্যাসিস্টেড বাই ফিউ কাউন্সিলর্স, যাকে কিনা অ্যাসিস্ট করবে, সাহায্য করবে, বিভিন্ন দিক নির্দেশনা দিবে অথবা বিভিন্ন তোমার পরামর্শ দিবে বিভিন্ন পরামর্শদাতারা। এরকম একজন ব্যক্তিকে নিউ প্লান্টেশনে পাঠানো উচিত। ওকে, তারপর why did the author like plantation in a pure soil? তো এখানে বলতেছে অথর কেন একদম পিওর সয়েলে, আনইনহ্যাবিটেড ল্যান্ডের মধ্যে সে কেন উপনিবেশ স্থাপনটা পছন্দ করেন, কেন করেন? The author posed the idea of colonization in a pure land from the point of view that, তো লেখক হলো একদম খাঁটি বা একদম জনশূন্য জনশূন্য কোনো স্থানে নতুন বসতি গড়ে তুলতে চান, এই ভেবে যে ইন আ পিওর সোয়েল পিপল আর নট ডিসপ্লেসড, কারণ এরকম জনশূন্য জায়গাতে মানুষকে কি করা হবে না, উচ্ছেদ করা হবে না। এখন একটা বসতিপূর্ণ স্থানে কেউ যদি অন্য একটা দেশের মানুষের আসে বসতি গড়ে, তাহলে তাহলে কি করতে হবে, এখানে স্থানীয় যে বাসিন্দা তাদেরকে তো কি করতে হবে, উচ্ছেদ করে দিতে হবে। তাই এখানে লেখক বলতেছে পিওর অথবা আনইনহ্যাবিটেড ল্যান্ডের মধ্যে বসতি গড়তে হবে, যাতে করে এখানে মানুষকে উচ্ছেদ করতে না হয়, উঠিয়ে দিতে না হয়। What does generally happen to those who want to get hasty profit from colonization? তো যারা হলো তোমার উপনিবেশবাদ থেকে বা উপনিবেশ থেকে দ্রুত লাভ অর্জন করতে যায়, সাধারণত তাদের কি হয়? Those colonists who try to make hasty profit from colonization simply destroy their colony. তো যারা কিনা দ্রুত মুনাফা কিংবা লাভ পেতে চায়, তারা তাদের কলোনিটাকে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। কারণ এখানে তোমার একটা টাইম দিতে হবে, সকল কিছুই তোমার তাড়াতাড়ি করে হবে না। ওকে, why should the merchants and traders be avoided in the government of the new colony? তো বলতেছে নতুন উপনিবেশের সরকার পরিচালনায় কেন ব্যবসায়ী কিংবা বণিকদেরকে এড়িয়ে চলা উচিত? বিকজ দে জেনারেলি বিলিভ ইন ইমিডিয়েট গেইন, কারণ তারা হলো তাৎক্ষণিক লাভের উপরে বেশি বিশ্বাসী। তাৎক্ষণিকভাবে লাভ হয় এরকম পদক্ষেপ, এরকম স্টেপ তারা গ্রহণ করবে, যা কিনা একটা কলোনি গঠন করার ক্ষেত্রে একটা অন্তরায় কিংবা একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। এখানে সময় দিতে হবে, তাড়াহুড়া করে কিছুই করতে হবে না, তাড়াহুড়া করে তুমি যদি লাভ নিতে চাও তাহলে হিতে বিপরীত হবে। 10 নম্বর, what type of government that the author suggested to install in a plantation?
কোন ধরনের সরকার ব্যবস্থাটা চালার কোন ধরনের সরকার ব্যবস্থা চালু করার পরামর্শ অথর দিয়েছেন, লেখক দিয়েছেন, অথবা হোয়াট টাইপ অফ গভর্নমেন্ট শুড বি ফর্মড ইন আ নিউ কলোনি, নতুন কলোনিতে নতুন বসতিতে কোন ধরনের সরকার ব্যবস্থা গঠন করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড বি ইন দ্য হ্যান্ডস অফ ওয়ান ম্যান। তো এখানে তোমার সরকারের ব্যবস্থাটা একটা মানুষের উপরে, একটা ব্যক্তির উপরে থাকতে হবে, অ্যাসিস্টেড বাই আ ফিউ অ্যাডভাইজার্স, কিন্তু তাকে সাহায্য করবে কিছু উপদেষ্টা। ওকে, তার মানে উপরে যে একটা কথা বলছি না, আর জেন্টেল অ্যান্ড কি নোবেলম্যান, আর তাকে অ্যাসিস্ট করবে ফিউ কাউন্সিলর্স, একই কথা। এখানের প্রশ্নের উত্তর আর ওইখানের প্রশ্নের উত্তর কিন্তু সেম। কেন্দ্রীয়তে কেন্দ্রীয় বিন্দু বা কেন্দ্রীয় ব্যক্তি একজন থাকবে, কিন্তু তাকে পরামর্শ দেওয়ার লোক কয়েকটা থাকবে, বেশি থাকবে না, কয়েকটা থাকবে। ফিউ বলছে। তারপর হোয়াট ইজ অ্যাবাউট বিল্ডিং আ প্ল্যান্ট অর প্রজেক্ট ইন দ্য নিউ কলোনি। তো নতুন উপনিবেশে তোমার কোনো প্রকল্প নির্মাণের ক্ষেত্রে আহ কি করা উচিত, কি সতর্ক অবলম্বন করা উচিত। The colonizer should not build any plant or project along the sea or river. তো মানে যারা হয়েছে তোমার বসতি গড়ে, ওকে, তো এই বসতি যারা ঘটতেছে তাদেরকে উচিত সমুদ্র কিংবা নদীর তীরে, হোয়ার দ্য সয়েল ইজ মার্শি, যেখানে তোমার মাটিটা হলো তোমার জলাভূমি, মানে একটু কাদাময় কাদাময় থাকে, ওই জায়গায় কোনো প্রকার তোমার কি প্রজেক্ট বা কোনো প্রকার প্রকল্প স্থাপন করা যাবে না। কারণ এটা কি তোমার ভূমিক্ষয়ের ফলে এটা কি হয়ে যেতে পারে, বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর what is meant by the scum of people in the essay of plantation। তো এখানে অফ প্লান্টেশন প্রবন্ধ স্কাম অফ পিপল বলতে কি বোঝায়। ইট মিনস দ্য ওর্স্ট পার্সনস। এটার অর্থ হলো সমাজের নিকৃষ্ট সবচেয়ে জঘন্য ব্যক্তিবর্গ। অফ প্লান্টেশন সকলের কাছে ক্লিয়ার কিনা বল। অফ প্লান্টেশন সকলের কাছে ক্লিয়ার কিনা। 11 নম্বর প্রশ্নটার মধ্যে বলছে নতুন কোনো কলোনিতে যখন কোনো তোমার কোনো প্রকল্প, ওকে, প্রকল্প বা কোনো স্থাপনা নির্মাণ করবে, এই করার ক্ষেত্রে কোন বিষয়গুলো চিন্তা ভাবনায় বা মাথায় রাখা উচিত। যে এটা হলো তোমার সমুদ্রের তীরবর্তী বা তোমার নদীর কাছাকাছি, যেখানে হলো ভূমিটা থাকবে জলাভূমি, মানে তোমার কাদা জল এরকম থাকবে, ওই রকম স্থানে কোনো প্রকল্প কিংবা কোনো বিল্ডিং বা কোনো তোমার প্রজেক্ট এগুলো করা যাবে না। তারপর অফ গ্রেট প্লেস। অফ গ্রেট প্লেস, হোয়াট ইজ আ স্ট্রেঞ্জ ডিজায়ার। তো একটা অদ্ভুত আকাঙ্ক্ষা কি, ওকে, অদ্ভুত আকাঙ্ক্ষা কি। ইট ইজ আ স্ট্রেঞ্জ ডিজায়ার টু seek power and to lose liberty over oneself। তো মানে ক্ষমতা খোঁজা, ক্ষমতার পিছনে মানে কি দৌড়ানো বা ক্ষমতা খোঁজা এবং নিজের উপর স্বাধীনতা হারানো, এটা হলো একটা অদ্ভুত ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা। তো মানুষ যখন কোনো উচ্চ পজিশনে যায়, তখন দেখা যায় সে মানে ক্ষমতা চাচ্ছে, অনেক ক্ষমতার অধিকারী হতে চাচ্ছে। তো এরই সাথে সাথে সে নিজের উপরে নিয়ন্ত্রণ কিংবা নিজের যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা সে হারিয়ে ফেলে। এই কথাটাই প্রথম প্রশ্নে বলছে, হোয়াট ইজ আ স্ট্রেঞ্জ ডিজায়ার। অদ্ভুত আকাঙ্ক্ষাটা কি, বাসনাটা কি। ইট ইজ আ স্ট্রেঞ্জ ডিজায়ার টু সিক পাওয়ার, ক্ষমতা পাওয়া বা ক্ষমতা খোঁজা, অ্যান্ড টু লস লিবার্টি ওভার ওয়ান সেলফ, এবং নিজের উপর স্বাধীনতা হারিয়ে ফেলা। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ডাউনফল ফ্রম হাই প্লেস। তো উচ্চ স্থান থেকে পতনের পরিণতিটা কি হবে, ফলাফলটা কি হবে।
The consequence of downfall from high place is tragic and miserable. এটা খুবই তোমার ট্রেজিক এবং শোচনীয় হবে। How death comes to men in high position. তো যারা হলো উচ্চ পদে থাকে তাদের কাছে মৃত্যুটা কিভাবে আসে? Death falls heavy on the men in high position. তো যারা হলো উচ্চ স্থানে উচ্চ পদে থাকে তাদের কাছে মৃত্যুটা অত্যন্ত ভারী হয়ে আসে। ওকে, ভারী হয়ে আসে। 4 নাম্বারটা চলে আসছিল, পড়বো না। Who is Vespasian? তো Vespasian was a Roman emperor. তো উনি ছিলেন একজন রোমান সম্রাট। এখানে দেখো যেহেতু উনি ইতিহাসের তাই এখানে ওয়াজ দেওয়া হয়েছে। তুমি এখানে যেহেতু প্রশ্নের মধ্যে ইজ আছে তুমি ইজও দিতে পারো। How should a man in high place treat his colleagues? তো একজন উচ্চ পদস্থ মানে উচ্চ স্থানে উচ্চ পদে থাকা ব্যক্তি তার সহকর্মীদের সাথে কেমন আচরণ করা উচিত? A man in high place should respect them. তো উচ্চ পদে থাকা একজন ব্যক্তি তার সহকর্মীদেরকে সম্মান করা উচিত। And often call them for consultation. এবং মাঝে মাঝে বা প্রায়ই তাদের পরামর্শ গ্রহণ করা উচিত। And take opinion when necessary. এবং প্রয়োজনে তাদের মতামত নেওয়া। প্রথমে বলতেছে একজন উচ্চ স্থানে বা উচ্চ পদে থাকা ব্যক্তিকে তার কলিগদেরকে সহকর্মীদেরকে সম্মান জানানো সম্মান করা উচিত। তারপর বলতেছে তাদেরকে প্রায়ই কনসালটেশন মানে পরামর্শ করার জন্য ডাকা উচিত। এন্ড টেক ওপিনিয়ন হয় নেসেসারি। এবং এই পরামর্শ করে যদি মনে হয় তো তাদের যে মতামত এই মতামত গুলো নেওয়া উচিত, মতামত নিতে পারে। 7 নম্বর, who was Tacitus? Tacitus কে? Tacitus was a well-known historian of ancient Rome. প্রাচীন রোমের একজন বিখ্যাত ঐতিহাসিক। How do men come to dignities? মানুষ কিভাবে মর্যাদা কিংবা সম্মানের স্থানে আসে বা পৌঁছায়? Men come to dignities by indignities. মানে কথাটা কিন্তু তোমার কন্ট্রাডিক্টরি। ওকে, তো বলতেছে মানুষ হলো অমর্যাদার মাধ্যমে মূলত মর্যাদার স্থানে আসে। How many times a man in a great place is a servant? তো একজন ব্যক্তি উচ্চ পদে থাকা একজন ব্যক্তি কতবার সে গোলাম হয়? 3 বার। এখানে চাইস বানানটা ভুল হয়েছে। ওকে, এখানে টি স্কিপ হয়েছে। ওকে, 3 বার। হোয়াট ফিগার এখানে একটু কারেকশন করে নিবা। What figure of speech has been used in the phrase the standing is slippery? তো এই যে একটা তোমার প্রেস বা একটা শব্দগুচ্ছ কিংবা একটা বাক্যাংশ যা স্ট্যান্ডিং ইজ স্টেপারি, একজন ব্যক্তি সে যে উচ্চ পদে দাঁড়িয়ে আছে বা তার অবস্থানটা ওখানে আছে তার স্থানটা বা তার পজিশনটা হলো পিচ্ছিল, সে যে কোনো সময় ধপাস করে পড়ে যেতে পারে। ওকে, তো এই যে এখানে তার পজিশন বা তার অবস্থানটাকে স্লিপারির সাথে তুলনা করা হয়েছে, তাই এটা একটা মেটাফর হয়েছে। ওকে, মেটাফর। What is the true and lawful end of aspiring to a high place? তো উচ্চ পদে পাওয়ার প্রকৃত এবং বৈধ উদ্দেশ্য কি হওয়া উচিত? What is the true and lawful end? End বলতে হলো এখানে উদ্দেশ্য, পারপাস। ওকে, তোমার কি সমাপ্তি না। এন্ড বলতে কি বোঝাচ্ছে এখানে? পারপাস বোঝাচ্ছে, এম বোঝাচ্ছে। ওকে, what is the true and lawful end of aspiring to a high place? উচ্চ পদে উঠার বা উচ্চ পদ পাওয়ার তোমার প্রকৃত এবং বৈধ উদ্দেশ্যটা কি? Power to do good is the true and lawful end of aspiring to a high place. ভালো কাজ করার ক্ষমতা ভালো কাজ করার ক্ষমতাটাই মূলত উচ্চ স্থানে মানুষের উঠার প্রধান উদ্দেশ্য। পাওয়ার বলতে হলো এখানে ক্ষমতা, ভালো কাজ করার ক্ষমতা থাকতে হবে। ওকে, এটা। When are good thoughts little better than good dreams?
তো বলতেছে কখন ভালো চিন্তা, কখন ভালো স্বপ্নের চেয়েও, when good thoughts little better than good dreams। তো বলতেছে যে ভালো চিন্তা ভাবনাগুলো, ভালো চিন্তা কখন ভালো স্বপ্নের চেয়েও খুব একটা বেশি কিছু হয় না। Good thoughts are little better than good dreams unless it has been put into action। মানে তুমি অনেক চিন্তা ভাবনা করতেছো, চিন্তা ভাবনা করতেছো কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করতে পারতেছো না, তাহলে শুধুমাত্র এটা স্বপ্নের মতোই হবে। যদি না তুমি এই চিন্তা ভাবনাটাকে বা ভালো চিন্তা ভাবনাটাকে বাস্তবায়ন না করো, কাজে কর্মে না দেখাও, তাহলে এটা শুধুমাত্র ড্রিমস এর মতোই হবে, স্বপ্নের মতোই হবে, তার চেয়ে বেশি কিছু ভালো হবে না। এটাই 12 নম্বর কথার সামাপ। 12 অবধি সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? 12 অবধি। 12 অবধি সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? 12 নম্বরটা হলো, যদি তোমার ভালো পরিকল্পনা থাকে, ভালো চিন্তা ভাবনা থাকে, এটাকে যতক্ষণ না তুমি বাস্তবায়ন করবা, কাজে কর্মে দেখাবা, ততক্ষণ এটা শুধুমাত্র তোমার ড্রিমস এর মতোই থাকবে, তার স্বপ্নের মতোই থাকবে, তার চেয়ে বেশি কিছু না। 13, হাউ রাইজিং টু আ গ্রেট প্লেস ইজ বাই আ উইন্ডিং স্টিয়ার। তো এখানে বলতেছে উচ্চ পদে পৌঁছানো কেন একটা পেঁচানো সিঁড়ির মতো। Rising to a great place is difficult and intricate, like rising on a winding stair। তো একটা পেঁচানো সিঁড়ির মধ্যে উঠা যেমন টাফ, যেমন কঠিন বিষয়, তেমনি ভাবে উচ্চ পদে পৌঁছানো একটা অত্যন্ত কঠিন এবং জটিল বিষয়। ওকে, এই জন্য রাইজিং টু আ গ্রেট প্লেস কে মানে উচ্চ পদে পৌঁছানোটাকে উইন্ডিং স্টেয়ারের সাথে তুলনা করা হচ্ছে। What should a man do after attaining his desired high position? তো একজন ব্যক্তি তার কাঙ্ক্ষিত উচ্চপদ পাওয়ার পর কি করা উচিত তার? A man should balance himself to remain neutral or impartial। তো উচ্চপদ লাভের পর একটা মানুষকে সবসময় ভারসাম্যপূর্ণ ভাবে থাকা উচিত, নিউট্রাল নিরপেক্ষ থাকতে হবে। After attaining his desired হাই পজিশন, তার কাঙ্ক্ষিত অবস্থান, কাঙ্ক্ষিত পদ, কাঙ্ক্ষিত পজিশনটা পাওয়ার পর তাকে অবশ্যই ভারসাম্য রক্ষা করে নিরপেক্ষ থাকতে হবে, নিউট্রাল কিংবা ইম্পার্শিয়াল থাকতে হবে। হাউ শুড আ ম্যান ইন হাই প্লেস রেফার টু হিজ প্রিডিসেসর্স। তো একজন উচ্চ পদের ব্যক্তিবর্গরা কিভাবে তার পূর্বসূরীদের সম্পর্কে মন্তব্য করা উচিত, কথা বলা উচিত, তাদের কথা বলা উচিত? A man in high place should refer to his predecessor justly। যথাযথভাবে, ন্যায়সঙ্গতভাবে বলতে হবে। With due consideration and respect। যথাযথ সম্মান এবং বিবেচনার সাথে তাদের কথা বলতে হবে। What type of man should hold the high places? তো উচ্চ স্থান কিংবা উচ্চ পদগুলো কোন ধরনের ব্যক্তিদের বসানো উচিত বা কোন ধরনের ব্যক্তিবর্গ উচ্চ পদে যাওয়া উচিত? Only people who are inherently good। শুধুমাত্র যারা স্বভাবগতই জন্মগতভাবে ভালো, ওই ব্যক্তিবর্গদের should be appointed to high places। উচ্চ পদে তাদেরই নিয়োগ দেওয়া উচিত। 17, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, ও আচ্ছা এটা পড়ছি, এটাও ডাবল হয়েছে। হাউ ডেথ কামস টু ম্যান, এটাও পড়ছি না? হ্যাঁ এটাও পড়ছি। হাউ ডেথ কামস টু ম্যান ইন হাই প্লেস, এটাও পড়ছি। ফলস। ওকে, ডেথ ফলস হেভি অন দ্য ম্যান। তারপর হয়েছে তারা নিজেদের মানে যারা উচ্চ পদে থাকে তারা হলো নিজেদের কাছে নিজেরা অপরিচিত থেকে মরে যায়, কিংবা নিজেদের কাছে নিজেরা অপরিচিত থেকে তারা মরে যায়, কিন্তু অন্যদের কাছে তারা পরিচিত থাকে। এটাই এক্সট্রা একটু লাইন বলা হয়েছে, এটা উপরে পড়ছে। হোয়াট ইজ
performed on God's theater? তো ঈশ্বরের বা সৃষ্টিকর্তার থিয়েটারে বা রঙ্গমঞ্চে কি প্রদর্শিত হয়? অনলি গুড অ্যান্ড বেনিভোলেন্ট অ্যাক্ট, শুধুমাত্র ভালো এবং জনকল্যাণমূলক কাজ। সকলের কাছে অফ গ্রেট প্লেস ক্লিয়ার কিনা বলো? অফ গ্রেট প্লেস ক্লিয়ার কিনা? অফ রিভেঞ্জ আছে, অফ লাভ আছে মনে হয়, এই দুইটাই মানে বাকি আছে। হ্যাঁ, অফ গ্রেট প্লেস সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? অফ রিভেঞ্জ। What is the outcome of revenge according to Bacon in Of Revenge? Of Revenge এর মধ্যে প্রতিশোধের ফলাফল কি? বেকনের মতে প্রতিশোধের ফলাফল কি? এটা কি ছিল? The outcome of revenge is that, তো প্রতিশোধের ফলাফল হলো it puts the law out of office, এটা হলো আইনকে অগ্রাহ্য করে, অবমাননা করে, and opens the law, এবং অবমাননা করে একই কথা। তো মূলত এটা হলো আইনটাকে নিজের হাতে তুলে নেয় এবং আইনটাকে অপমান করে। ওকে, এটাই বলতেছে। What are the two wrongs that one commits when he takes revenge? যখন একজন ব্যক্তি মানে প্রতিশোধ নেওয়ার সময় একজন ব্যক্তি কোন দুইটা অপরাধ করে? প্রথমত, ফার্স্ট হি ওপেন্স দ্য ল, প্রথমত সে আইনের অবমাননা করেন। এন্ড দেন, দ্বিতীয়ত বা তারপর, হি পোর্স দ্য ল আউট অফ অফিস, তিনি আইনকে নিজের হাতে তুলে নেন। এটাই আমি উপরের কথার মধ্যে বলছি। প্রথমে বলছে যে এটা হলো আইনকে নিজের হাতে তুলে নেয় এবং আইনের অবমাননা করে, আর দুই নাম্বারটার মধ্যে আগে বলছি আইনের অবমাননা করে কিংবা অপমান করে, আইনকে অগ্রাহ্য করে, পরবর্তীতে বলছি আইনটাকে নিজের হাতে তুলে নেয়। হোয়াট ইজ দ্য মোস্ট টলারেবল শর্ট অফ রিভেঞ্জ? তো প্রতিশোধ মানে কোন ধরনের প্রতিশোধ তোমার সহনীয় বা নেওয়া যাবে? দ্য মোস্ট টলারেবল শর্ট অফ রিভেঞ্জ ইজ ফর দোজ রংস, তো হলো তোমার প্রতিশোধটা ওই ভুল, ওই অপরাধগুলোর জন্য নেওয়া যাবে বা ওই অপরাধগুলোর জন্য প্রতিশোধ নেওয়া সহনীয় কিংবা নেওয়া যাবে, ফর হুইচ, যার জন্য দেয়ার ইজ নো লিগাল রেমেডি, যার জন্য মানে আইনগত কোনো ব্যবস্থা নাই, আইনগত কোনো প্রতিকার নাই, ওই অপরাধগুলোর জন্য, ওই রংস গুলোর জন্য তোমার প্রতিশোধ নেওয়া যাবে কিংবা প্রতিশোধটা টলারেবল, সহনীয়। হুইজ কসমস? কসমসকে, বিস্কিট না, একজন ব্যক্তির নাম। কসমস ওয়াজ দ্য ডিউক অফ ফ্লোরেন্স, ইটালি, ইন দ্য 16th century। তো 17 শতাব্দীর ইতালির ফ্লোরেন্সের একজন ডিউক ছিলেন কসমস। হু ইজ পার্টিনেক্স? পার্টিনেক্স কে? পার্টিনেক্স ওয়াজ দ্য রোমান এম্পারর, উনি ছিলেন রোমান একজন সম্রাট। হোয়াট টাইপ অফ জাস্টিস ইজ রিভেঞ্জ এন্ড হোয়াই? তোমার প্রতিশোধ কি, কোন ধরনের বিচার এবং কেন? ওয়াইল্ড জাস্টিস, প্রথম লাইনই। রিভেঞ্জ ইজ দ্য কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, প্রতিশোধ হলো এক ধরনের বন্য কিংবা বর্বর বিচার। অ্যাজ ইট ট্রাইস টু রিপ্লেস দ্য ন্যাচারাল রুল অফ ল, যেহেতু এটা আইনের স্বাভাবিক শাসনকে লঙ্ঘন করে বা প্রতিস্থাপন করে। হোয়াট টাইপস অফ পারসন লিভ দ্য লাইফ অফ উইচেস? কোন ধরনের ব্যক্তিরা শয়তানি বা ডাইনি বা পিশাচের মতো জীবনযাপন করে? ভিন্ডিকটিভ পারসন, প্রতিশোধ মানে প্রতিশোধ পরায়ণ অথবা প্রতিশোধকারী ব্যক্তিরা বা প্রতিহিংসা পরায়ণ ব্যক্তিরা। হোয়াট ইজ সুপেরিয়র টু টেকিং রিভেঞ্জ? প্রতিশোধ নেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কিংবা ভালো কাজ কোনটা? পার্ডোনিং অর ফরগিভিং, ক্ষমা করা। ক্ষমা করা এটা হলো প্রতিশোধ নেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কাজ। হোয়াট আর দ্য টু এনিমিজ অফ দ্য অ্যাভেঞ্জার অফ দ্য মোস্ট টলারেবল রিভেঞ্জ? তো
যে মানে প্রতিশোধগুলো নেওয়া যায়, এই প্রতিশোধ নেওয়ার সময় একজন প্রতিশোধ গ্রহণকারীর দুইজন শত্রু কারা? ওয়ান ইজ দ্য এনিমি হু হ্যাজ রংড হিম। তো একজন শত্রু হলো যে তার সাথে ক্ষতি করছে সে, অ্যান্ড দ্য আদার ইজ, এবং অন্যজন হলো দ্য ল, আইন, অ্যাজ হি হ্যাজ ডিসঅবেড ইট, যেহেতু সে আইনকে অমান্য করেছে। তার মানে একজন ব্যক্তি যখন অন্য ব্যক্তিদের উপরে প্রতিশোধ নিবে তখন তার শত্রু দুইজন হয়। একজন হয়েছে যে ব্যক্তি তার সাথে খারাপ করছে সে, আরেকটা হলো আইন। কারণ আইনের সে এখানে অবমাননা করেছে কিংবা আইনকে এখানে সে সম্মান জানায় নাই। বুঝতে পারছে? তো একজন অ্যাভেঞ্জার বা একজন ব্যক্তি যখন রিভেঞ্জ গ্রহণ করে তখন সে কার বা তার শত্রু কয়জন হয়? দুইজন। একটা হলো যে তার সাথে খারাপ করছে সে, অপরাধ করছে সে, আরেকজন হলো আইন। তারপর why according to Bacon is revenge an enemy does harm। তো বেকনের মতো একজন শত্রু কেন ক্ষতি করে? তুমি একজনের খারাপ করছো তাই তোমার ক্ষতি করছে? কেন করে দেখি। An enemy does harm only because he loves himself better than others। তো একজন এনিমি কিংবা একজন শত্রু অন্যের ক্ষতি করে কারণ সে অন্যের চেয়ে নিজেকে বেশি ভালোবাসে। এক কথায় তার মধ্যে স্বার্থপরতা কাজ করে। এই জন্য হোয়াট ডাজ দ্য ফ্রেজ স্টাডিড রিভেঞ্জ মিনস। তো এখানে স্টাডিড রিভেঞ্জ মিনস এটা দ্বারা, সরি, স্টাডিড রিভেঞ্জ এটা দ্বারা কি বুঝাইছে? দ্য ফ্রেজ মিনস টু প্ল্যান্ট অর মেডিটেট রিভেঞ্জ, মানে প্রতিশোধের পরিকল্পনা করা, প্রতিশোধ নিয়ে সবসময় চিন্তা ভাবনা করা। এটাই মূলত তোমার 11 নম্বরের যে ফ্রেজ বা শব্দগুচ্ছ কিংবা বাক্যাংশ, এই বাক্যাংশটা দ্বারা বোঝানো হয়েছে। হাউ ডাজ আ ম্যান কিপ হিজ ওয়ান্স গ্রিন। তো একজন মানুষ কিভাবে তার ক্ষতটাকে সতেজ রাখে? A man who plans and meditates revenge always keeps his wound green or unhealed। তো একজন ব্যক্তি যে কিনা সবসময় প্রতিশোধের কথা নিয়ে ভাবে, পরিকল্পনা করে, তো সে কি করে তার ক্ষতটাকে, তোমার কি করে ক্ষতটাকে সারাতে, মানে তার ক্ষতটা সারিয়ে ওঠে না, তার ক্ষতটা সবসময় কি থাকে? সতেজ থাকে, এটা শুকায় না। ওকে। আবার যদি তুমি এটা ভুলে যাও, ফরগেটিং অফেন্স হেল্পস হিল দ্য ইনজুরি, কিন্তু যদি অপরাধ ভুলে যায় তাহলে সেটা কি ক্ষতটা তাড়াতাড়ি নিরাময় হয়ে যাবে। ওকে, এই রিলেটেড প্রশ্নটা ব্র্যাকেটে লেখা আছে। হোয়াট হ্যাপেন্স ইফ আ ম্যান ইজ ইনক্লাইন্ড টুয়ার্ডস রিভেঞ্জ। তো একজন মানুষ যদি প্রতিশোধের দিকে ঝুঁকে পড়ে, মানে প্রতিশোধ নিতে চায়, তাহলে কি ঘটে? দ্য মোর আ ম্যান ইজ ইনক্লাইন্ড টুয়ার্ডস রিভেঞ্জ, এখানে দায়ের কিটা ক্যাপিটাল হবে। তো একজন মানুষ যতই প্রতিশোধের দিকে ঝুঁকে পড়ে কিংবা প্রতিশোধ পরায়ণ হয়, প্রতিশোধ নিতে চায়, দ্য মোর হি রুটস আউট ল, ততই সে আইনকে ধ্বংস করে, আইনের অবমাননা করে। হোয়াট অ্যাকর্ডিং টু বেকন শুড বি আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ম্যান উইথ ইভিল নেচার। তো বেকনের মতে মন্দ মানুষ, খারাপ মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে, ইফ any man should do wrong merely out of ill nature। তো যদি কোনো ব্যক্তি তার আচরণ, তার ব্যবহার খারাপ, এই ব্যবহার খারাপের জন্য বা তার খারাপ স্বভাবের জন্য সে কোনো অন্যায় করে, he should be looked upon as pricks and bears। তাকে হলো তোমার পথের কাঁটা কিংবা জুবজারের মতো অবজ্ঞা করা উচিত। ওকে। তারপর এটা ক্লিয়ার হয়েছে? অফ রিভেঞ্জ, ক্লিয়ার কিনা বলো? মনে করো তুমি একটা পথ দিয়ে হাঁটতেছো, তো এই পথের মধ্যে তুমি কাঁটা পাইছো, এখন কাঁটা যদি তোমার পথের মধ্যে পাইলা, এখন কাঁটাটার সাথে যদি তুমি গিয়ে লড়াই করো তাহলে কোন কাজ হবে? কাঁটাটাকে তোমাকে কি করতে হবে? ইগনোর করে চলে যেতে হবে, কিংবা কাঁটাটাকে তোমার মানে একটা এই রাস্তাটা থেকে সরিয়ে ফেলতে হবে। এটাই তো, তুমি তো কাঁটার সাথে এখানে ঝগড়া করতে পারবা না। ঝগড়া করলে কি কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? তোমার কোনো লাভ নাই। ওকে। তারপর অফ লাভ, ফ্রান্সিস বেকনের শেষ টপিক, ওনার 6টা, তাই অনেকগুলো।
দেখো, হোয়াট ইজ মোর বিহোল্ডিং ফর লাভ অ্যাফেয়ার্স। তো বলতেছে তোমার প্রেম ঘটিত সম্পর্কের জন্য কোনটি সবচেয়ে বেশি উপযোগী? দ্য স্ট্রেস, মঞ্চ। How does the author differentiate between a flatterer and a lover? লেখক কিভাবে একজন চাটুকার এবং মানে তোষামোদকারী এবং একজন প্রেমিকের মধ্যে পার্থক্য করেছেন? এখানে ফ্ল্যাটারার বলতে তোমরা মস্কার চরিত্র পড়ো নাই, মস্কার মতো আর কি। The author differentiates between a flatterer and a lover by saying that, তো এখানে লেখক হলো একজন প্রেমিক এবং আহ, একজন লাভারের মধ্যে পার্থক্য করেছে এই বলে যে a lover surpasses all limits in doing flattery of his beloved। তো একজন প্রেমিক হলো তার প্রিয়তমার প্রশংসা বা তোষামোদী করতে গিয়ে সে সকল যে তোমার আহ লিমিটস মানে সকল সীমা সে অতিক্রম করে। তো এটাই মূলত একজন ফ্ল্যাটারার এবং একজন লাভারের মধ্যে কি, ফ্ল্যাটারার কিংবা তোষামোদকারী যখন তোমার কি করবে কোনো কথা বলবে তার একটা লিমিট আছে, কিন্তু একজন লাভার যখন করবে তার লিমিট নাই। হোয়াট আর সাইরেন্স এন্ড ফিউরিজ? সাইরেন এন্ড ফিউরিজ কি? ইন গ্রিক মিথোলজিতে সাইরেন ইজ আ ক্রিয়েচার অফ হাফ বার্ড এন্ড হাফ ওম্যান। তো এখানে বলতেছে সাইরেন হলো অর্ধেক পাখি এবং অর্ধেক নারী আকৃতির একটা জীব, অথবা তুমি বলতে পারো সি নিম। ওকে, সিনিমো বলতে পারো। Who lures sailors to destruction by the sweetness of her song। যে কিনা তার জাদুকরী সুরে নাবিকদের ধ্বংসের দিকে প্রলুব্ধ করে, মানে নাবিকদেরকে মোহিত করে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর ফিউরিজ আর দ্য স্নেক হেয়ার্ড গডেস অফ ভেঞ্জিয়ান্স। তো ফিউরিজ হলো তোমার সাপের মতো চুল বিশিষ্ট প্রতিশোধের দেবী, usually three in number who persuade unpunishment। তারা হলো সংখ্যায় তিনজন যারা কিনা অপরাধীদের পিছনে কি করে ধাওয়া করে, মানে অপরাধীদের পিছনে সবসময় কে কি অপরাধী করছে তাদেরকে অপরাধ দেওয়ার জন্য সবসময় তারা তৎপর থাকে। এটা হলো ফিউরিস। হোয়াট ওয়াজ, এখানে আসলে হোয়াট হবে না, এটা হু হবে, কারণ একজন ব্যক্তির কথা বলা হয়েছে। এপিকিউরাস কে? ওকে, এখানে আসলে প্রশ্নেই ভুল হয়েছে, এখানে হু হবে যেহেতু ব্যক্তি। হু ওয়াজ এপিকিউরাস? এপিকিউরাস কে ছিলেন? এপিকিউরাস ওয়াজ আ গ্রিক ফিলোসোফার। উনি ছিলেন একজন বিখ্যাত গ্রিক দার্শনিক। হোয়াট ডু দ্য ম্যান অফ হাই স্পিরিট অ্যান্ড বিগ বিজনেস ডু? তো উচ্চ আকাঙ্ক্ষী কিংবা বড় ব্যবসায়িক কাজে নিয়োজিত ব্যক্তিরা কি করেন? দে কিপ দ্যামসেলস আউট অফ দ্য প্যাশনস অফ লাভ। তারা হলো প্রেমের আবেগ থেকে নিজেদেরকে দূরে রাখেন। When do people respond to love? মানুষ কখন প্রেমের আহ্বানে সাড়া দেন? People respond to love when they suffer from the psychological weakness। যখন মানুষ মানসিকভাবে দুর্বল থাকে তখনই সে প্রেমের ফাঁদে পা দেয়। ওকে, তারপর what types of love are mentioned by Bacon in his essay of love? অফ লাভের মধ্যে বেকন কয় ধরনের ভালোবাসার কথা বলছে? তিন ধরনের। There are three types of love: নবশাল লাভ, ফ্রেন্ডলি লাভ এন্ড ওয়ান্টন লাভ। নবশাল বলতে হলো বৈবাহিক লাভ, ওকে, কনজুগাল লাইফ আর কি, কনজুগাল লাভ। আর ফ্রেন্ডলি তো বুঝি বন্ধুত্বপূর্ণ। আর ওয়ান্টন লাভ বলতে হলো তোমার সেন্সুয়াল লাভ। ওকে, যেটা ডক্টর ফোস্টাস হেলেন এপিসোডের মধ্যে হেলেনের কাছ থেকে চাইছিল ওই রকম। তারপর হোয়াট ইজ দ্য এক্সেস অফ দ্য প্যাশন অফ লাভ? তো প্রেমের আবেগটা যদি অত্যাধিক হয়ে যায় এটার কুফল কি, এটার ফলাফল কি? The excess of passion can eat into the nature and value of things। তো অত্যধিক কোনো কিছু অন্য বিষয়গুলোকে কি নষ্ট করে ফেলে। ওকে, এক আবেগটা যদি তোমার প্যাশন যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এটা কোনো জিনিসের, এনি জিনিসকে কি করতে পারে, নষ্ট করে দিবে, এটার মূল্যকে নষ্ট করে দিবে, এটাকে ধ্বংস করে দিবে, এটা গ্রাস করে, এটা গিলে খেয়ে ফেলবে। ওকে, তাই আবেগকে কখনো কি এক্সেসিভ করা উচিত না, এটাকে অবশ্যই সীমাবদ্ধ রাখা উচিত। ওকে, এটাই লাস্ট কথা বা লাস্ট প্রশ্নের কথা আর কি। বলো, ফ্রান্সিস বেকন ক্লিয়ার হলো কিনা? অতিরিক্ত আবেগ হলো সকল কিছুকে গ্রাস করে ফেলে এবং সকল কিছুর মূল্যটাকে নষ্ট করে দেয়। এটা হলো 8 নাম্বার
তোমার যে ইয়েটা প্রশ্নটার বাংলা। 3 নাম্বারের প্রশ্ন হয়েছে আহ দুইটা, একটা বলতেছে সাইরেন্স আর একটা হলো ফিউরিস। প্রশ্ন যেহেতু দুইটা, এখানে উত্তরে তোমার দুইটাই করতে হবে। ওকে, সাইরেন্সই একটা জীব, ফিউরিজই আরেকটা জীব। তো সাইরেন্স কি? সাইরেন্সটা হলো তোমার অর্ধ মানুষ এবং অর্ধ বার্ড, মানে পাখি। ওকে, এরকম একটা জীব, এরকম একটা প্রাণী। অথবা তুমি বলতে পারো সাইরেন ইজ আ সি নেম, সে হলো সমুদ্রের দেবী বা সমুদ্রের দেবী। হ্যাঁ, সমুদ্রের দেবী তাকে বলতে পারো। হু লোর্ড মানে কি? প্রলুব্ধ করে, প্রভাবিত করে সেইলর্স মানে নাবিকদেরকে, টু destruction by the sweetness of her song. ওকে, মূলত তার যে তোমার গান গায়, সে যে গান গায়, এই গানের তোমার কি সুমধুর গানের মাধ্যমে সে সেলর্সদেরকে বিপদে কি করে? দাবিত করে। অনেক মানুষ আছে না, দেখো না তোমরা, অনেক তোমার ফেয়ারি টেলস এর মধ্যে দেখো না যে খারাপ যে নারীরা থাকে তারা কি করে? মানুষদেরকে বিপদে পরিচালিত করে। এই সাইলেন্সের কাহিনীটা ওই রকম। তাকে দেখতে হাফ বার্ড হাফ ওমেন। ওকে, আধা মানুষ আধা পাখির মতো। অথবা তুমি তাকে সিম্পলি বলতে পারো সাইরেন ইজ আ সিনিম, সে হলো জলদেবী, যে কিনা নাবিকদেরকে নিজের গান দ্বারা প্রভাবিত করে তাদের ধ্বংসের পথে ধাবিত করে। এটা হলো প্রথম কথা। তারপর ফিউরিসটা হলো তাদের মাথাটা হলো তোমার সাপের মতো, কিন্তু এই সাপের মাথার মধ্যে আবার চুল আছে। হেয়ার্ড, স্নেক হেয়ার্ড গডেস অফ বেঞ্জিনিয়ান্স, বেনজিয়ান্স। মূলত তারা হলো তোমার অভিশাপ কিংবা প্রতিশোধের দেবী। ওকে, সাপের মতো কি তাদের চুল আছে, মাথার মধ্যে চুল আছে। তো এরা হয়তো সংখ্যায় 3 জন, যারা কিনা অপরাধীদেরকে খুঁজে খুঁজে বের করে করে তাদেরকে কি করে? শাস্তি দিতে চায়। ওকে, এটাই বলছে ফিউরিজদের ক্ষেত্রে। অথবা তুমি সিম্পলি এতটুকুই দিতে পারো, দ্য সি, দ্য স্নেক হেয়ার্ড গডেসেস অফ ভেঞ্জিয়ান্স, এটাও দিতে পারো। ওকে, এতটুকু দেওয়া যায়। আর তারা সংখ্যায় 3 জন একসাথে থাকে, এটা না দিলেও চলে। মূলত এরা এগুলোকে দেখতে হলো সাপের মতো চুলওয়ালা, সাপের মতো দেখতে, যারা কিনা প্রতিশোধ নেই মানুষের থেকে। তারপর 2 নাম্বার কি বলছি, একজন ফ্ল্যাটারার এবং একজন লাভারারের মধ্যে পার্থক্য কি? তো দা অথর ডিফারেন্সিয়েট বিটুইন আ ফ্ল্যাটার অ্যান্ড লাভ বাই সেইং দ্যাট কি বলছে? A lover surpasses all limits in doing flattery of his beloved. তো একজন লাভ, এখানে সে হলো লাভারকে, বেকন হলো লাভারকে উচ্চ স্থানে রাখছে। সে বলতেছে একজন লাভার ফ্ল্যাটারি করতে গিয়ে, তুষামোদী করতে গিয়ে, কিংবা তার প্রেমিকার প্রশংসা করতে গিয়ে সে মানে সীমা সকল সীমা অতিক্রম করে। ওকে, ফ্ল্যাটারার মানে একজন তোষামোদকারী যখন তোষামোদি করে তখন তার একটু লিমিট থাকে, কিন্তু একজন লাভার সে এই তোষামোদকারীর লিমিটটাও ক্রস করে ফেলে। সিম্পল বিষয়। ওকে, বা 3 নম্বরটা তোমরা গুগলে সার্চ করে যদি আরো ইজি ইজি আনসার পাও, ওইটা দিও, কোনো সমস্যা নেই। যদি আরো ইজি পাও, ইজি দিও। আর যদি শুধু ফিউরি থাকে তাহলে দেবী হবে, মানে গডেস হবে। আর এখানে যেহেতু ফিউরিজ আছে তাই গডেসেস হয়েছে, দেখো প্লোরাল আছে। ওকে, তুমি যদি সিম্পলি যদি ফিউরি বলে তাহলে তুমি দিতে পারো, ইন গ্রিক মিথোলজি ফিউরি ইজ দ্য গডেস অফ ভেঞ্জিয়ান্স। ওকে, মানে কি? প্রতিশোধের দেবী। ওকে, এভাবে দিতে পারো।
যদি তোমার এখানে সিঙ্গুলার করে আর কি। আর প্রশ্নের মধ্যে যদি তোমার প্লুরাল থাকে তোমাকে প্লুরাল দিতে হবে, আর যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার দিতে হবে। ওকে, ফ্রান্সিস বেকন ক্লিয়ার হলো কিনা বলো। আর কার কোনো প্রশ্ন আছে?